আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করেছেন, যে দাবির পরপরই কিন্তু তোলপাড় তৈরি হয়ে গেছে। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন যে ইরানের পরবর্তী যে সুপ্রিম লিডার রয়েছে বা আয়াতুল্লাহ খামেনি, ইরান সেই আয়াতুল্লাহ খামেনি হওয়ার জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন। গত বৃহস্পতিবার ২৬শে মার্চ ওয়াশিংটনে ন্যাশনাল রিপাবলিকান কংগ্রেসাল কমিটি এনআরসিসির বার্ষিক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে ট্রাম্প এই চাঞ্চল্যকর দাবি করেন। They're also afraid they'll be killed by us. There's never been a head of a country that wanted that job less than being the head of Iran. I don't want it. We listen to some of the things they say. We hear them very clearly. They say, I don't want it. We'd like to make you the next supreme leader. No, thank you. I don't want it. দেখুন, একদিকে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের আয়াতুল্লাহ খামেনি হওয়ার জন্য প্রস্তাব পেয়েছেন, দাবি করেছেন, ঠিক এমতো অবস্থায় তিনি তার বক্তব্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি দ্রুত ইরান এই সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে টেবিলে না আসে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে, এবং বিষয়টা এমন যাতে না হয় যে আলোচনার টেবিলে আসতে ইরান দেরি করে আর নেগোসিয়েশনের কোনো সুযোগ না থাকে। ডোনাল্ড ট্রাম্প দ্রুত সময়ের মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের সমঝোতা করার জন্য চাপ প্রয়োগ করেন। এখন যখন সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি চাপ প্রয়োগের প্রচেষ্টা করছেন, তখন সরাসরি এর বিরোধিতা করেছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের ভেতর সংযুক্ত আরব আমিরাতের নিযুক্ত যে রাষ্ট্রদূত রয়েছেন ইউসুফ আল তাইয়বা, তিনি তার বক্তব্যে সরাসরি পরিষ্কার করে বলেছেন, চলমান এই পরিস্থিতিতে কেবল একটি সাধারণ যুদ্ধবিরতি যথেষ্ট নয়, বরঞ্চ তেহরানের বিরুদ্ধে একটি চূড়ান্ত ফলাফল অর্জন করাটাই গুরুত্বপূর্ণ। আর এই জন্য যুক্তরাষ্ট্রের এখন কোনো ধরনের সমঝোতা বা কোনো ধরনের চূড়ান্ত চুক্তিতে যাওয়াটা ঠিক হবে না। এখন কিন্তু হামলার পরিধি বৃদ্ধি করে যে শক্তিশালী ফলাফল অর্জনের বিষয়ে, সেটার উপরই কিন্তু দৃষ্টি দিতে হবে। সংযুক্ত আরব আমিরাত পরিষ্কারভাবেই চায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ রয়েছে সেটা অব্যাহত থাকুক, এবং তারা আরও ৮ মাস যুদ্ধ করার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করেছেন, এমনটাও তারা দাবি করেছেন। যুক্তরাষ্ট্র যখন যে কোনো উপায়ে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধক্ষেত্র থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার চেষ্টা করছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমনটা ইঙ্গিত দিচ্ছে, ঠিক এমতো অবস্থায় কোনোভাবেই যাতে যুদ্ধবিরতি না হয় এবং যুদ্ধবিরতির বিষয়টাকে বন্ধ করার আশঙ্কায় ইসরায়েল ইরানের ভেতর তার হামলা বৃদ্ধি করেছে। বিভিন্ন স্থান দিয়ে নতুন করে ইসরায়েল তার যুদ্ধবিমান ব্যবহার করে হামলার প্রচেষ্টা করছে, যাতে কোনোভাবেই সমঝোতার কোনো ধরনের প্রেক্ষাপট তৈরি না হয়। দেখুন, একদিকে সংযুক্ত আরব আমিরাত চায় যে কোনোভাবে যাতে সমঝোতা না হয় এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ কন্টিনিউ করে একটি ভালো ফলাফল, বিশেষ করে ইরানের বিরুদ্ধে একটি শক্ত সামরিক ফলাফল যাতে যুক্তরাষ্ট্র আদায় করে। ঠিক এমতো অবস্থায় ইরান সরাসরি তার যে স্ট্র্যাটেজিক পজিশন রয়েছে তা পরিষ্কার করেছে, যে যদি যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখে এবং ইরানের বিরুদ্ধে কোনো পদাতিক হামলা করে, বিশেষ করে খার্ক দ্বীপে, তাহলে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের যে উপকূল রয়েছে, সম্পূর্ণভাবে সেই উপকূলে পদাতিক হামলা করে পুরো উপকূল দখল করে নেবে ইরান। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এই চ্যালেঞ্জের ইস্যুকে কেন্দ্র করে মিডল ইস্ট মনিটর, মিডল ইস্ট আই, ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। ইরানের যিনি জাতীয় নিরাপত্তা পরিষদের অন্যতম উপদেষ্টা রয়েছেন, সরাসরি টেলিভিশনের সাক্ষাৎকারে সম্ভাব্য ইরানের এই পদক্ষেপের সম্পর্কে তারা নিশ্চিত করেন। দেখুন, এটি স্ট্র্যাটেজিকভাবেও গুরুত্বপূর্ণ সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন। যদিও যুক্তরাষ্ট্র আলোচনার কথা বলছে, এর বাইরেও যুক্তরাষ্ট্র তাদের প্যারাট্রুপার্সের যে 82 বন্ড রয়েছে তাদের ডেকে পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে, এবং আরও অতিরিক্ত বিপুল পরিমাণের সামরিক সেনা সদস্য তারা মধ্যপ্রাচ্যে জমায়েত করছে। সুতরাং ঝুঁকি রয়েছে যে আলোচনার এই কৌশলের ফাঁকে বড় ধরনের কোনো সামরিক মিশনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, যেটা তারা খার্ক দ্বীপের বিরুদ্ধে বাস্তবায়ন করতে চাচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের পক্ষ থেকে প্রচণ্ডভাবেই তার ইঙ্গিত রয়েছে। এখন এই ধরনের
ইরানের যে কোনো সামরিক মিশন পরিচালনা করতে হলে অবশ্যই বাহরাইনের উপকূল নয়তো সংযুক্ত আরব আমিরাতের উপকূলই ব্যবহার করতে হবে। দেখুন, যে কোনো সেনাবাহিনী অন্য দেশের ভেতর প্রবেশ করতে চাইলে অবশ্যই তাদের একটি মিত্র বাহিনীর ঘাঁটি প্রয়োজন, লজিস্টিক সাপোর্ট সেখান থেকেই প্রেরণ করতে হয়। আর এই জন্যই কিন্তু ইরান আশঙ্কা করছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের উপকূলই ব্যবহার হতে পারে, যার জন্যই তারা বড় ভিত্তিতে প্রস্তুতি সম্পূর্ণ করেছে। যে কোনো ধরনের প্রথম যুক্তরাষ্ট্র হামলার পূর্বেই তারা বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের যে উপকূল রয়েছে সেটা দখল করে ফেলবে, যাতে কোনোভাবেই যুক্তরাষ্ট্র প্রথম দফায় সুযোগ না পায় পদাতিক হামলা করার। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করছে যে ইরান কমপক্ষে প্রায় 50 থেকে 1 লক্ষ সেনাবাহিনীর একটা বিশাল পদাতিক ইউনিট তৈরি করেছে এই তাদের মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য। এবং তাদের যে মিসাইল বোটগুলো রয়েছে, হাই স্পিড মিসাইল বোট এবং কোস্টাল এরিয়ার যে আইআরডিসি নৌবাহিনী রয়েছে, তারাও কিন্তু এই বড় মিশন পরিচালনা করার জন্য সম্ভাব্য যে প্রস্তুতি রয়েছে সেটা সম্পূর্ণ করছেন, এমন ইঙ্গিত দিয়েছে ইরানের পক্ষ থেকে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। যদিও যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং অন্য দেশগুলো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে সংযুক্ত আরব আমিরাত তার বক্তব্যে দাবি করেছে তারা দীর্ঘ 8 মাসের পদাতিক যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। দেখুন, ইসরায়েল স্ট্র্যাটেজিকভাবে এই ধারণা আগে থেকেই কিন্তু পোষণ করে যে ইসরায়েলের বিকল্প কোনো স্থাপনা যেখানে ইসরায়েলের নাগরিকরা বসবাস করতে পারেন তা কিন্তু তাদের তৈরি করতে হবে। আর এর অংশ হিসাবেই বাহরাইনের একটি দ্বীপ ক্রয়ের অভিযোগও কিন্তু রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। যদিও বাহরাইন এবং ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এটা স্বীকার করেনি, তবে এটি বাস্তবতা অনেকেই মনে করেন। ঠিক এমতো অবস্থায় ইসরায়েল আরও একটি সরাসরি অফিসিয়াল বড় পদক্ষেপ নিয়েছে। দেখুন, ইসরায়েল সরাসরি গ্রিসকে তুরস্কের এজিয়ান সাগর এবং এর আশেপাশে মানব জনবিহীন যেই সকল প্রচুর দ্বীপ রয়েছে গ্রিসের, তার কয়েকটি দ্বীপ ক্রয়ের তারা আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে ইউরোপের দ্বীপ ক্রয়ের জন্য। সেখানে তারা তাদের ইসরায়েলের নাগরিকদের সেখানে স্থানান্তর করবেন বা বসতি করবেন, এই ধরনের তারা প্রস্তাব দিয়েছে। এখানে বলে রাখা ভালো যে অলরেডি কিন্তু এই ইসরায়েলের নাগরিকরা সাইপ্রাসের ভেতর অবস্থান করে সেখানে প্রচুর পরিমাণে জায়গা জমি ক্রয় করেছেন এবং সেখানেও বলতে পারেন একটা মিনি ইসরায়েলের মতো তাদের অবস্থান রয়েছে। এখন সেখান থেকে কিন্তু ইউরোপের নাগরিক হওয়ার জন্য বা ইউরোপের আনুষ্ঠানিকভাবে অংশ হওয়ার জন্যই কি ইসরায়েল নতুন করে গ্রিসের দ্বীপ ক্রয়ের প্রস্তাব দিল, সেই বিষয়গুলো প্রকাশ্যে আসছে। এখন গ্রিস এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। এখন গ্রিস যদি চূড়ান্তভাবে কিছু দ্বীপ, ধরুন যে ডজন খানিক দ্বীপ ইসরায়েলের কাছে বিক্রি করার জন্য অনুমতি দেয় এবং ইসরায়েলের নাগরিক সেখানে বসতি শুরু করে এবং বিভিন্ন ধরনের রাডার ইকুইপমেন্ট এবং সামরিক স্থাপনাও ধাপে ধাপে তৈরি হয়, সেটা কিন্তু তুরস্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ গ্রিসের এই দ্বীপগুলো তুরস্কের উপকূল থেকে খুব একটা বেশি দূরে নয়। কোনো কোনো ক্ষেত্রে এটা তো সমুদ্রের যে গ্রিসের উপকূল রয়েছে বা দ্বীপগুলো রয়েছে সেটা তুরস্কের যে অবস্থান রয়েছে তা থেকে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে। দেখুন, একটি ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তুরস্কের নিরাপত্তার জন্য তৈরি হবে, যেটা তুরস্ক কিন্তু এখন পরিষ্কারভাবে অনুধাবন করতে পারছেন। দেখার বিষয়ে গ্রিস আসলে কি সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।